যে অ্যাডভান্স কোর্সিনের কথা বলতেছিলাম বারবার, যে অ্যাডভান্স কোর্সিং সলভ হবে কবে থেকে। তাহলে তোমাদের জন্য সুখবর যে আমরা খুব শীঘ্রই অ্যাডভান্স লেভেল, তাহলে জি অ্যাডভান্সের যে কোর্সিং আছে সেগুলো কোর্সিং সলভ সিরিজ শুরু করতে যাচ্ছি। সো জি মেইন তো চলবেই, তার মতো এমসিকিউ এর জন্য, প্রিলির জন্য আর রিটেনের জন্য স্পেশালি আমাদের এই পোটেনশিয়াল বুয়েটিয়ান চলবে, যেটা আমরা আমাদের বিভিন্ন বইয়ের বেসিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং আইটি জি অ্যাডভান্স কোর্সিং এর জন্য আলাদা নতুন একটা সিরিজ আসবে, সেখানে শুধুমাত্র আইটি অ্যাডভান্স কোর্সিং গুলো আমরা সলভ করতে থাকবো। অ্যাডভান্স কোর্সিং তারপরেও যেগুলো আমাদের সিলেবাসের সাথে হুবহু মিল আছে, আমরা বেছে বেছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের স্থিরতড়িৎ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, এবং এই অধ্যায়ের খুবই বেসিক একটা প্রশ্ন আমাদের তড়িৎ প্রাবল্য রিলেটেড, সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা তো বিভিন্ন গোলক এবং রিং এর উপরে চার্জ থাকলে তার জন্য ভিতরে বাইরে প্রাবল্য কেমন হয় সেটা জানি, কিন্তু আজকে আমরা দেখবো কোনো একটা গোলক অথবা রিং, গোলক বা রিং যেটাই হোক না কেন, তার উপরে চার্জ আছে এবং তার যে কোনো এক জায়গায় যদি আমরা একটা ছিদ্র করে দিই, ঠিক আছে, ছোট্ট একটা অংশ জুড়ে, তাহলে তার কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন কেমন হবে, বা কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে কি যাবে না, এই রিলেটেড। সুতরাং প্রশ্নটি হতে চলেছে খুবই বেসিক্যাল একটা প্রশ্ন, ঠিক আছে। তাই এটা যদি তোমরা খুব ভালোভাবে প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত থাকো আমাদের সাথে, তাহলে তড়িৎ ক্ষেত্র কখন কোথায় সৃষ্টি হয়, কখন কিভাবে হিসাব করব, এই তড়িৎ ক্ষেত্র নির্ণয় সংক্রান্তে তোমাদের যাবতীয় বেসিকটা আরো একবার খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাই যদি তোমাদের কোনো তড়িৎ ক্ষেত্র রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে মনে, তাহলে আমরা আশা করি এই প্রশ্নটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভালোভাবে দেখো, তাহলে তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের বেসিকটা ক্লিয়ার হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটিকে একটু ভালোভাবে একটু বুঝে নিই, দেখো অ্যানালাইসিস করে নিই কি বলছে। 1 কুলম আধানযুক্ত একটি 0.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট রিং এর পরিধি বরাবর 0.2 মিটার অংশ কাটা আছে। আচ্ছা, তার মানে আমাদের এইটা 0.5 মিটারের ব্যাসার্ধ বিশিষ্ট একটা রিং আছে, ঠিক আছে। এটা গোলক না, আমরা রিং যোগ করছি, গোলক হলেও সেম ঘটনা ঘটবে। তাহলে একটা রিং আছে, সেই রিং এ প্লাস 1 কুলম চার্জ দেওয়া আছে, প্রশ্ন বলা আছে, চিত্রতে আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে। ফলে এমন কি বলা আছে, এই গোলকের উপরে পরিধির উপরে একটা জায়গায় খুবই সামান্য একটা অংশ, দেখো কতটুকু অংশ, 0.02 মিটার। তাহলে 0.02 মিটার মানে খুবই সামান্য একটা অংশ, খুবই সামান্য একটা অংশ কাটা আছে। তাহলে বলছে রিংটির কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। তাহলে দেখো আমরা কি জানি যে একটা গোলকে বা কোনো বস্তুতে, পরিবাহী বস্তু চার্জ থাকে, চার্জটা তো তার পুরো তলে সুষমভাবে ছড়াই পড়ে। তাহলে এটা একটা রিং, এটা যদি আমরা 1 কুলম চার্জ দিই, তাহলে চার্জটা কি প্রতি রিং এর উপরে এই যে পৃষ্ঠে সুষমভাবে ছড়াই পড়বে। ফলে এই রিংটা যদি একদম পূর্ণ হতো, মনে করো এখানে যদি কোনো আমাদের ছিদ্র না থাকতো বা কাটা না থাকতো, পুরোটা যদি একটা রিং হতো, তাহলে কি হতো। তাহলে আমরা জানি যখন একটা চার্জ থেকে তড়িৎ ফ্লাক্স নির্গত হয়, তাহলে একই চার্জের ফ্লাক্স গুলো কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, এবং কখনোই একের সাথে একটা কিন্তু মিলিত হয় না বা পরস্পরকে ছেদ করে না। ফলে যদি আমরা এটা একদম পূর্ণ হতো, তাহলে কি হতো, দেখো যে এইখানকার জন্য যে কোনো একটা বিন্দুতে ধরা ফ্লাক্স দিতাম, মনে করো এখানে একটা ফ্লাক্স যদি আমরা দিতাম, তাহলে এটা কি গেলে, তাহলে এই পাশে যদি একটা ফ্লাক্স এই ভিতরে ঢুকা যদি প্রবেশ করতো, তখন কি হতো, এর ঠিক বিপরীতে এই পাশে কি চার্জ আছে, তাহলে এই চার্জের ফ্লাক্স যখন বাইরে যেত, তাহলে এও ভিতরে আসার চেষ্টা করতো। ফলে ভিতরে এই চার্জ আর এই চার্জের ফ্লাক্স পরস্পরকে বিকর্ষণ করবে এবং একে অপরকে কি করবে, ভিতরে প্রবেশ করতে দিবে না। ঠিক তেমনি গোলকের প্রত্যেকটা পয়েন্টের অপোজিটে কিন্তু কি আছে, সেম পরিমাণ চার্জ আছে, কিন্তু সুষমভাবে সজ্জিত। ফলে প্রত্যেকটা পয়েন্টের কি হবে, ভিতরের ফ্লাক্স গুলো পরস্পরকে বিকর্ষণ করবে, ফলে ভিতরে কোনো ফ্লাক্স থাকবে না, পুরো তড়িৎ ক্ষেত্রটা কিন্তু বাইরের দিকে চলে যাবে, ভিতরে কোনো তড়িৎ ফ্লাক্স থাকতে পারবে না, ফলে ভিতরের দিকে কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না। ওকে, তাহলে আমরা বলি ভিতরে কোনো তড়িৎ ফ্লাক্স কিন্তু সৃষ্টি হবে না। তাহলে রিং জুড়েই আমাদের তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে কি হবে, এখানে কিন্তু ভিতরে কোনো তড়িৎ ফ্লাক্স থাকবে না, ফলে কেন্দ্রে তড়িৎ প্রবাহ 0 হবে, সেটা রিং হোক অথবা এটা বৃত্তাকার পরিবাহী গোলক হোক না কেন। তাহলে কোনো গোলকের পরিবাহী ফাঁপা গোলকের পৃষ্ঠে যদি আমরা চার্জ দিই, বা একটা বৃত্তাকার রিং এর পৃষ্ঠে যদি আমরা চার্জ দিই, তার ফলে কিন্তু কেন্দ্রে কিন্তু কোনো প্রাবল্য পাওয়া যায় না। ফলে এটা যদি সম্পূর্ণ রিংটা পূর্ণ রিং থাকতো, কোনো কাটা না থাকতো, তাহলে আমরা বলতাম কেন্দ্রে প্রাবল্য 0। কিন্তু এখানে বলছে কি কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে এবং রিং এর একটা অংশ কাটা আছে। এখন দেখো এখন কি ঘটনা করবে, তাহলে চেঞ্জটা হবে কোথায়, যখন আমরা এই সামান্য অংশ কেটে দিছি, এখন কি হবে, এখন আমরা এই অংশ জুড়ে এই যে এইটুকু যে অংশ আছে, এই অংশে যে চার্জগুলো আগে ছিল, যে চার্জগুলো এই পাশ থেকে যে প্রাবল্যগুলো যাচ্ছিল তাদের বলরেখাকে অপোজ করতো, ফলে এখন যেহেতু ওখানে কোনো চার্জ নাই, ঠিক আছে, তাহলে এখন আমাদের ওই জায়গাটায় কোনো গ্যাপ আছে, ওইখানে কোনো চার্জ যেহেতু নাই, ফলে এইখানকার তড়িতের যে চার্জটা আছে তার ফ্লাক্স এদিকেও যেতে পারবে, এদিকেও আসতে পারবে। ফলে এখন কিন্তু আমাদের এই গোলকের ভিতরে টোটালি ফ্লাক্স 0 হবে না,
তাহলে এর কেন্দ্রে কিন্তু আমরা কি পাবো, একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্স পাবো, কারণ এই পয়েন্টে এর অপোজিট পয়েন্টে যারা আছে তাদের ফ্লাক্সকে আমাদের জিরো করার জন্য কিন্তু এখানে কেউ নেই। তার মানে আমরা বলতে পারি, মনে করো যদি আমরা এখান থেকে একটা রেখা টেনে নিই, ওকে, বৃত্তের ব্যাস বরাবর, এই বরাবর, ঠিক তেমনি যদি আমরা আরো একটা রেখা এদিকে দেখি, যে এইখান থেকে, ঠিক আছে, এই প্রান্ত থেকে এই বরাবর একটা ব্যাস বরাবর, তাহলে মনে করো এইটুকু অংশ, ঠিক আছে, তাহলে আমরা যে কমন এরিয়াটা পাইলাম এই যে এইটুকু অংশ, তাহলে এইটুকু অংশের উপর যেই চার্জগুলো থাকবে সেই চার্জের যে ফ্লাক্স সেগুলো কিন্তু ইজিলি ভিতরে প্রবেশ করতে পারবে। এদের কিন্তু আমাদের অপোজ করার মতো এই পাশে কেউ নাই, তাহলে এইটুকু চার্জ, আর বাকি চার্জের অপোজিটে কিন্তু চার্জ আছে, তাহলে বাকি ফ্লাক্স গুলো ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু এইটুক চার্জের যে অংশ, এইটুকের পুরো যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু ভিতরে ফ্লাক্স প্রবেশ করবে এবং কেন্দ্রে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে। ফলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কেন্দ্রের তড়িৎ ক্ষেত্রের মান পাবো। আশা করি বুঝতে পারছো যে তড়িৎ ক্ষেত্র কেন থাকবে। তাহলে পুরো রিং হলে তড়িৎ ক্ষেত্র জিরো হবে, কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না। তাহলে পুরো গোলক যদি হয় তার কেন্দ্রে প্রাবল্য জিরো হবে, কারণ ভিতরে কোনো ফ্লাক্স থাকবে না, পুরো তড়িৎ ক্ষেত্রের ফ্লাক্স গুলো বাইরে থাকবে, পুরো ক্ষেত্রটা থাকবে বাইরে। কিন্তু যদি গোলকের পৃষ্ঠে কোনো এক জায়গায় আমরা একটা ছিদ্র করে দিই, ছোট্ট একটা ফুটো করে দিলাম, তাহলে ওইটুক ফুটোর পরিমাণ অপোজিটে যে পরিমাণ চার্জ থাকবে ওই চার্জের ফ্লাক্স ভিতরে প্রবেশ করতে পারবে এবং তখন কেন্দ্রে আমাদের একটা কি করবে, তড়িৎ প্রাবল্য সৃষ্টি করবে। ফলে এখানে কেন্দ্রে তড়িৎ প্রাবল্য থাকবে এইটুকু অংশের চার্জের পরিমাণের জন্য। এখন দেখো এই অংশটা টোটাল পরিধির তুলনায় এই অংশটা কি খুবই নগণ্য না, সামান্য একটা অংশ, ছোট্ট একটা অংশ কাটা আছে, ফলে এই টোটাল চার্জের তুলনায় এই অংশের চার্জটা কি হবে, খুবই কম। ফলে তখন এইটুকের যে চার্জটা আছে এইটাকে আমরা একটা বিন্দু চার্জের মতো কল্পনা করব। ফলে এই বিন্দু চার্জ থেকে কেন্দ্রের দূরত্ব কত, ব্যাসার্ধের সমান। তাহলে একটা বিন্দু চার্জ থেকে তার ব্যাসার্ধের একটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য কত হয় সেটা আমরা জানি কি 1/4πε0 q/r। তাহলে আমরা এখানে প্রাবল্যের মান ইজিলি নির্ণয় করতে পারবো যে ও বিন্দুগুলো বের করি, প্রাবল্যের সূত্র কত দেখো, দেখো E = 1/4πε0 ইনটু q/r, আমরা তো এটা জানি, ঠিক আছে। তাহলে r তো ব্যাসার্ধ, আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এটুকু যদি আমরা বিন্দু চার্জ হিসেবে ধরি এর দূরত্ব হবে ব্যাসার্ধের সমান, সো ব্যাসার্ধ r 0.5 দেওয়া আছে। চার্জ, এবং চার্জ কতটুকু হবে, আমাদের মোট গোলকের চার্জ দেওয়া আছে 0.1, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 0.1 আসলে 1 কুলম্ব পুরো পৃষ্ঠের উপরে আছে, তো আমাদের দরকার কত, এইটুকু অংশ, আর এইটুকু অংশ দৈর্ঘ্য কত ছিল 0.02 মিটার। তা 0.02 মিটারের যে চার্জ আছে সেইটা আমাদের পারে কিউ এর মান, ওকে। তাহলে এটা আমরা নির্ণয় করবো কি করে, খুব সহজে বের করতে পারি যে 1 কুলম্ব চার্জ আছে কতটুকু অংশ জুড়ে, এই পুরো পরিধি জুড়ে, এই যে পরিধি, এটা বৃত্তের পরিধি, তাহলে আমরা ধরে নিলাম পুরোটা জুড়েই, তাহলে 2πr এত দৈর্ঘ্যে, ঠিক আছে, এত দৈর্ঘ্যে চার্জ, তাহলে এত দৈর্ঘ্যে চার্জ আছে কতটুকু, 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব, প্লাস দিলেও হয় না দিলেও হলো, বিষয় না। তাই 2πr পরিধি পরিমাণ জায়গায় চার্জ আছে 1 কুলম্ব, তাহলে আমাদের 0.02, অতএব 0.02 মিটার দৈর্ঘ্যে চার্জ কত হবে, যে আমাদের পরিধি দিয়ে ভাগ হবে, এটা দিয়ে গুণ হবে, তার মানে 0.02 ডিভাইডেড বাই 2πr। আর আর এর মান কত 0.5, ফলে আর এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে 2r, তাহলে 2r এর মান কত হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারি আসলে যে আমাদের এই যে কিউ, এই কিউ এর মানটা আসলে কত পাইলাম আমরা এখান থেকে, দেখো যে কিউ = আমরা বলে দিব যে 0.02 ডিভাইডেড বাই 2r এর মান 1, সো আমরা পাই আকারে রেখে দিলাম এত কুলম্ব চার্জ। তাহলে এই ছোট্ট অংশটুকু জায়গার উপরে 0.02 মানে ওইটুকের দৈর্ঘ্য বাই পাই পরিমাণ চার্জ আছে, ঠিক আছে। যদি পুরোটা 1 কুলম্ব হয় সেই সময়, আর পুরোটা যদি 1 কুলম্ব না হতো তখন ওইটা গুণ থাকতো, ওকে। তাহলে এখানে মানটা বসাই দাও, বসাই দিয়ে আমরা প্রাবল্যের মানটা একদম ক্যালকুলেশন করে ফেলি, পুরোটা ক্যালকুলেট করো। তাহলে এটার মান তো কত, 9 × 10⁹ ইনটু চার্জের মান, আচ্ছা প্রাবল্য তো r² হয় তাই না, প্রাবল্য বিভব তো r, আর প্রাবল্য মানে তো r² হবে, ওটা নেগলেক্ট হয়ে গেছে বিষয়টা। তাহলে আমাদের 0.02 বাই পাই, এটা হচ্ছে চার্জ, ডিভাইডেড বাই দূরত্ব, তাহলে দূরত্ব 0.5 এর স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে বসাই দাও, বসাই দিলে আমরা যে মানটা পাবো সেটাই হবে কেন্দ্রের প্রাবল্য। ফলে আমরা ক্যালকুলেশন করলে যেটা মানটা আসবে কত, এটার অ্যান্সার আসবে 2.3 × 10⁸ নিউটন পার কুলম্ব। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, ওকে। তাহলে এই গোলকের কেন্দ্রে প্রাবল্য থাকবে, সেটার মান হবে এত। এবং এটা কেন সৃষ্টি হবে, শুধুমাত্র এই যে এই অপোজিট, এর ঠিক অপোজিট অংশে যতটুকু অংশের উপর চার্জ আছে ওইটুক চার্জের জন্য কেন্দ্রে প্রাবল্য সৃষ্টি হবে। তাহলে ওই চার্জের মানটা বের করে তাকে আমরা বিন্দু চার্জের মধ্যে ধরবো, ধরে নিয়ে গোলকের কেন্দ্রে প্রাবল্য নির্ণয় করবো। সো এটা বৃত্তাকার রিং হোক অথবা একটা পরিবাহী ফাঁপা গোলক, ঠিক আছে, ডিরেক্ট না, পরিবাহী ফাঁপা গোলক যদি হয় তাহলে নর্মালি পুরো আমাদের গোলক থাকলে তখন কেন্দ্রে প্রাবল্য 0 হবে,
আর যদি গোলকের পৃষ্ঠের উপর ছিদ্র করে দিই, তাহলে ওই ছিদ্রের সমান জায়গায় যে পরিমাণ চার্জ থাকতো ওই পরিমাণ চার্জের অপোজিটে থাকবে, তাহলে ওই পরিমাণ, তাহলে এক কথায় এই ছিদ্র যেটুকু হবে সেই ছিদ্রের উপরে যতটুকু চার্জ থাকতো সেই পরিমাণ চার্জের জন্য কেন্দ্রে কি হবে, প্রাবল্য সৃষ্টি হবে। আচ্ছা এটা দেখো, এটা যদি আমরা রিং, তাই কিন্তু আমরা দৈর্ঘ্য বরাবর নিছি 2πr পরিধির উপরে, কিন্তু যদি গোলক হতো, যদি গোলকের জন্য আমরা করতাম তাহলে কি করব, গোলক হলে কিন্তু চার্জের যে ঘনত্ব বা চার্জিয়াটা সে তলে ছড়াই থাকে, আর তলে তখন কি হয়, ক্ষেত্রফল, তখন আমাদের যতটুকু অংশ ফাঁকা ছিল এই ফাঁকা অংশের ক্ষেত্রফল আমরা দেখতাম, তখন আমরা দেখতাম তলে চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমার মান, তলমাত্রিক ঘনত্ব কত, ফলে যেটুকু রেখা আমরা সিদ্ধ করে দিলাম ওই সিদ্ধের এরিয়া কত, সেই এরিয়ার মধ্যে কতটুকু চার্জ আছে, তখন কিন্তু এমন দৈর্ঘ্য বরাবর আসতো না, তখন কিন্তু চার্জের হিসাবটা এরিয়া নিয়ে করতে হতো, এটা শুধু পার্থক্য। ঠিক আছে, গোলক হলে শুধুমাত্র পুরো পৃষ্ঠে চার্জ থাকবে কিউ একে কত, আর আমাদের ওইটুকু অংশের ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলের চার্জের মান বের করবো, সেই চার্জ আর গোলকের ব্যাসার্ধ দিয়ে, কারণ ওইটাকেও আমরা ক্ষুদ্র গোলক, পুরা গোলকের তুলনায় খুবই ছোট্ট একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্রের তুলনায় আমরা কি হবে বিন্দু চার্জ হিসেবে ধরে নিয়ে একবারে প্রাবল্য বের করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমরা এইভাবে ভিতরে আমাদের তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারবো। তাহলে কখন বিন্দু চার্জ কিভাবে হিসাব করবো, প্রাবল্য থাকবে কি থাকবে না, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। আগে যদি অনেক ক্ষেত্রে কোনো সময় কনফিউশন থাকতো তাহলে আশা করি সেটা তোমাদের আর হবে না ভবিষ্যতে। আমাদের তড়িৎ ক্ষেত্র নির্ণয় সম্পর্কে ধারণা অবশ্যই ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে আমাদের সাথে করতে পারো, তার উত্তর দেবো আমরা পরবর্তী ভিডিও ইনশাল্লাহ। ঠিক আছে, আর এই টাইপের প্রশ্ন তোমাদের আসলেই খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই ফিল করবা যে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, কারণ আমরা আমাদের বইয়ে কিন্তু গোলকের পৃষ্ঠে চার্জ থাকলে ভিতরে কেন্দ্রে প্রাবল্য 0 হবে, কেন হবে সেটা ব্যাখ্যা আছেই, ফলে সেখান থেকে যদি তোমাকে একটু বেসিক জানার জন্য তোমাকে বলে দিল আমরা গোলকের পৃষ্ঠের উপর একটা ছিদ্র করে দিলাম, তাহলে গোলকের কেন্দ্রে প্রাবল্য থাকবে কি থাকবে না, আগের মতোই হবে কিনা, সো এটা তোমার ঢাকা ভার্সিটি বলো বেসিক একটা প্রশ্ন চাইতেই পারে এমন, আর বইটি তো আসার মতোই। ঠিক আছে, সো এই টাইপের ছোটখাটো বেসিক প্রশ্ন যেটা একদম আউট অফ বক্স না, কিন্তু একদম ওর বেসিক জিনিস আমাদের জানার মধ্যে জড়িত আছে, যেটা আমাদের জানা উচিত, আসলে জানা আসলে উচিত। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসলে একটা আহামরি এমন না যে খুবই হায়ার লেভেলের ম্যাথ, এগুলো জীবনেও আসার মতো না, তা তো না। তাহলে এগুলো তো তোমরা নিজেরাই ফিল করবে যে এগুলো কিন্তু আসলে পরীক্ষায় আসার মতো, বা এমন প্রশ্ন আসতেই পারে, এটা স্বাভাবিক। ঠিক আছে, সো এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই বেনিফিট পাবাই পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর তাছাড়া বলে রাখি, তোমরা যারা আমাদের আইটি মানে জির অ্যাডভান্স কোর্সিনের কথা বলতেছিল বারবার যে অ্যাডভান্স কোর্সিন সলভ হবে কবে থেকে, তাহলে তোমাদের জন্য সুখবর যে আমরা খুব শীঘ্রই অ্যাডভান্স লেভেল, তাহলে জি অ্যাডভান্সের যে কোর্সিন আছে সেগুলো কোর্সিন সলভ সিরিজ শুরু করতে যাচ্ছি। সো জি মেন তো চলবেই, তার মতো এমসিকিউ এর জন্য, প্রিলির জন্য, আর রিটেনের জন্য স্পেশালি আমাদের এই পোটেনশিয়াল বুয়েটিয়ান চলবে, যেটা আমরা আমাদের বিভিন্ন বইয়ের বেসিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আইটি জি অ্যাডভান্স কোর্সিনের জন্য আলাদা নতুন একটা সিরিজ আসবে, যেখানে শুধুমাত্র আইটি অ্যাডভান্স কোর্সিনগুলো আমরা সলভ করতে থাকবো। অ্যাডভান্স কোর্সিন তারপরেও যেগুলো আমাদের সিলেবাসের সাথে হুবহু মিল আছে, আমরা বেছে বেছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো। এমন প্রশ্ন না যেগুলো আমাদের সিলেবাসে নাই বা আমাদের বইয়ের বাইরে আমাদের একদমই আসার সম্ভাবনা নাই, সেগুলোকে আমরা অ্যাভয়েডই করবো, কারণ ইন্ডিয়ান সিলেবাস আর আমাদের সিলেবাস কিন্তু ব্যাপক পার্থক্য আছে, তাদের পড়াশোনার যে ডেপথ আর আমাদের কিন্তু অনেক কম লেভেল। সো সব প্রশ্ন কিন্তু আমরা ব্যাখ্যা করবো না, এই জন্য সব প্রশ্ন গড়পড়তাই তোমাদের আমরা অ্যান্সার করতে থাকবো না, বা তোমাদের করতে বলবো না, তোমাদের টাইম ওয়েস্ট না হয়। তাই আমরা যথেষ্ট গবেষণা করে বেছে বেছে ইনশাল্লাহ আমাদের কাছে যতটুকু পারি আমরা তোমাদের কম সময়ের মধ্যে যতটুকু দেওয়া সম্ভব চেষ্টা করতেছি। সো তোমরা আমাদের একটু চেষ্টা করো আমাদের চ্যানেলকে একটু গ্রোথ করার জন্য। সো তোমরা তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের চ্যানেলটা একটু সাজেস্ট করো সবাইকে, সবাই যেন আমাদের চ্যানেলে যুক্ত হয়। ঠিক আছে, ফলে তাহলে কি হবে, আমরা আরো বেশি বেশি তোমাদের জন্য, তোমাদের যে যা কিছু চাহিদা আছে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, আরো দারুণ দারুণ ম্যাথ আসছে। সো আমাদের সাথেই থাকো, আর প্রতিনিয়ত অঙ্কগুলো প্র্যাকটিসে রাখো। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, পরীক্ষায় ভালো করতে হলে প্র্যাকটিস করতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আল্লাহ হাফেজ।